2024-এর শেষের যে খবরটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে সেটি হলো বাঘিনীর পশ্চিমবঙ্গ ভ্রমণ। উড়িষ্যার সীমান্ত পেরিয়ে জিনাত চলে এসেছিল পশ্চিমবাংলায়, হয়তো জীবনসঙ্গীর খোঁজে। যাই হোক, শেষ পর্যন্ত বনকর্মীদের অনেক নাকানি চোবানি খাইয়ে তারপর চারটি ঘুমপাড়ানি গুলিতে কাবু হয়ে নিদ্রায় গেল, ধরা পড়ল। পরবর্তীকালে জামাই আদর থুরি, বউ আদর পেল পশ্চিমবাংলায়, তারপর ফিরে গেল উড়িষ্যায় নিজের এলাকায়। দিগদর্শনের গ্রাহক এবং দর্শক বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবারকার পর্ব শুরু করছি বাঘিনীর স্বয়ংবর সভা। হ্যাঁ, সীতা বা দ্রৌপদী শুধু নয়, জীবকুলের মধ্যেও স্বয়ংবর সভা বসে, এমনকি বাঘেরও। বর্ষ শেষে উড়িষ্যার বাঘিনীর কথা তো আগেই বলেছি। এই জিনাত যতই বুদ্ধিমান হোক, সে খালি জানতো না যে তার গলায় বাঁধা আছে এক খুঁড়োর কল। মানুষ তার প্রতি মুহূর্তের গতিবিধি টের পাচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত জিনত পর্ব তো শেষ হয়েছে, কিন্তু এর মধ্যে ঘটে গেছে আরেকটি ঘটনা। ঝাড়খণ্ড থেকে নাকি এক বাঘিনীর খবর পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ঢুকলেও ঢুকতে পারে। এই দক্ষিণ রায়ের নতুন বছরের শুরুতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে দেখা মিলেছে আতঙ্ক। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের বনকর্মীরা টাইগার অ্যালার্ট জারি করেছে। পশ্চিমবঙ্গেও পুরুলিয়ার সীমান্ত অঞ্চলে টাইগার অ্যালার্টও জারি করা হয়েছে। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ বন দপ্তর সূত্রের খবর, নববর্ষের প্রথম দিন ঝাড়খণ্ডের সারাইকেলা খরগোয়া জেলার চান্ডিলে চৌকা থানার এলাকার জঙ্গলে দক্ষিণ রায় প্রাতরাশ সেরেছে এক গরু মেরে। একটি বাছুরও নাকি নিখোঁজ। ঝাড়খণ্ডের এই এলাকা এ রাজ্যের পুরুলিয়া সীমানায়, ফলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় লাগোয়া বাঘমুন্ডি, বলরামপুর এলাকায় টহলদারি জোরদার করেছেন এ রাজ্যের বনকর্মীরা। আশঙ্কা এটিও বাঘিনী। বছরের প্রথম দিনে যার অস্তিত্ব মেলে পুরুলিয়া সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে, জঙ্গলেই বসেছে ট্র্যাপ ক্যামেরা। তবে এই বাঘিনীর ক্ষেত্রে জিনেতের মতো গলায় খুঁড়োর কল বাঁধা নেই, তাই অবস্থানটা বোঝা যাচ্ছে না। ঝাড়খণ্ডে এই বাঘিনীর দেখা মিললেও আশঙ্কা এটি দলমা বনাঞ্চলের সঙ্গে যুক্ত শিমলিপাল থেকেই এসেছে। এবারও এই বাঘিনীর আগমন তাহলে উড়িষ্যা থেকেই। সুতরাং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যারা এবার শীতের মরশুমে বনভোজনের সিদ্ধান্ত নিয়েছেন, সাধু সাবধান, নিজেরা যেন বাঘিনীর বনভোজনের শিকার না হন। আমরা বরং আমাদের আলোচনা বাঘ চর্চার মধ্যেই সীমাবদ্ধ রাখি। বলবো বাঘিনীর স্বয়ংবর সভার কথাও। সামনে যেহেতু 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, সেহেতু মনে পড়ে যাচ্ছে আমেরিকান লেখক জে.ডি. সেলিঙ্গারের কথা, যিনি পার্থিব যশ খ্যাতি সব ত্যাগ করে বিবেকানন্দের দর্শনে অভিভূত হয়ে নিউ ইয়র্কের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী নিখিলানন্দের কাছে দীক্ষা নিয়ে বলেছিলেন তার উপলব্ধির কথা। তিনি বলেছিলেন, মনে হলো এক ভয়ঙ্কর বাঘ সে ঘুরে বেড়াচ্ছে ইন্দ্রিয় সুখের অরণ্যে শিকারের খোঁজে। লেখক অধ্যাপক রঞ্জন বন্দ্যোপাধ্যায় তার প্রেমিকা ক্ষয়ের প্রতি প্রেম সম্পর্কে বলেছেন, আমাকেও নখের আঘাতে ফালা করে কামনা বাসনার বাঘ। বাঘ তো বাঙালির কাছে বীরের সম্মান পায়। স্যার আশুতোষকে আমরা বলি বাংলার বাঘ, আর বিপ্লবী যতীন মুখোপাধ্যায় যেহেতু খালি হাতে বাঘ মেরেছেন, তাই তো তিনিও আমাদের কাছে বাঘা যতীন নামে নমস্য। আমাদের ঘরোয়া পোষ্য বিড়ালকেও মা ষষ্ঠীর বাহন হিসেবে নয়, বাঘের মাসি হিসেবেই আমরা ভাবতে ভালোবাসি। কবি শক্তি চট্টোপাধ্যায় বাঘকে নিয়ে আস্ত একটা কবিতাও লিখে ফেলেছেন। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। এই তো সেদিন কবি নীরেন চক্রবর্তীর মৃত্যুদিন গেল, 25শে ডিসেম্বর। সেই কবি একটি কবিতায় লিখেছেন, বাঘ যায় অন্ধকারে বনের নিয়তি, চিত্রিত আগুনখানি যেন ধীরে ধীরে হেঁটে যায়, প্রকাণ্ড শরীরে চমকায় হলুদ জ্বালা, বড় জ্বালা, শনিতে শিরায় যেন ঝড় বিদ্যুতের গতি, সংবৃত্ত রাখার জ্বালা, বুঝে নিতে নিতে বেলা যায়, বনের আতঙ্ক হেঁটে যায়।
বাঙালি বাঘকে ভয় ভক্তি দুটোই করে ভগবানের মতো। তা না হলে সুন্দরবনের মানুষ তাকে সুন্দরবনের রাজা দক্ষিণ রায় নাম দিয়ে মন্দির বানিয়ে পুজো করবে কেন? কেনই বা ভূতের বরে বলবান হয়েও গোপী বাঘা বলবে, পায়ে পড়ি বাঘ মামা, করো না তো রাগ মামা, তুমি যে ঘরে কেবা জানতো। আচ্ছা, আপনাদের সেই আলিপুর চিড়িয়াখানায় বাঘের গলার মালা দেওয়ার ঘটনাটা জানা আছে? সেটা নিয়েই প্রয়াত কবি অন্নদাশঙ্কর রায় একটা সুন্দর ছড়া লিখেছিলেন, যার শেষাংশটা ছিল, বাঘের সঙ্গে ইয়ার কি, মালা দিয়ে ভুলিয়ে ওকে পিঠে হবে সবার কি, পারত দিতে বাঘ কামড়, তা না দিয়ে দিল কিনা থাবা দিয়ে এক চাপড়, কি ভয়ানক বাঘের থাবা, লোকটা তাতেই ঘায়েল হয়ে চেঁচিয়ে ওঠে, ওরে বাবা। ধরাশাহী হলেন দাদা, বাঘের চোখে খোঁচা মারেন, রাগের বসে আরেক হাদা, করতে পারত বাঘ খতম, তা না করে আঁচড় কাটে, সারা গায়ে তাই জখম, বাঘে ছুলে 18 ঘা, যন্ত্রণায় কাতর সে জন, জ্বালা করে সারাটা গা, মানুষ খেকো নয়ে বাঘ, দুই মানুষের একজনেরও অঙ্গে নেই দাঁতের দাগ, দর্শকের তবুও রোষ, গর্জে ওরা, বাঘকে মারো, আর কারো নয় বাঘের দোষ, কেউ সেখানে নেই পাহারা, অমনি হলো বাঘের দিকে ইট পাটকেল ছুঁড়ে মারা। বাঘে মানুষে এক ঘাটে জল খাওয়াটা মানুষের জন্য শোভনও না হলেও প্রবাদে বচনে বাংলার মানুষ বাঘকে বাঘবন্দি করে রেখেছে। যেমন সাপের লেখা বাঘের দেখা, টাকা দিলে বাঘের দুধ মেলে, বাঘে ছুলে 18 ঘা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, জলে কুমির ডাঙায় বাঘ, বাঘের ঘরে ঘোগের বাসা। বাংলা ছেড়ে এবার চলুন মহীশূরে। সেখানে টিপু সুলতানকে বলা হয় মহীশূরের বাঘ। টিপু নিজে বলেছেন, ভেড়া বা শিয়ালের মতো 200 বছর বাঁচাচ্ছে, বাঘের মতন দুদিন বাঁচাই শ্রেয়। মহীশূরের বাঘ টিপু সুলতানের ব্যাঘ্রপ্রেম ছিল অসামান্য। কন্নড় ভাষায় টিপু শব্দের অর্থই বাঘ। মহীশূরের রাজা হয়েই তিনি দেশের জাতীয় পতাকায় কন্নড় ভাষায় লিখে দেন, বাঘই ঈশ্বর। টিপুর ব্যবহৃত তলোয়ারের হাতল, বন্দুকের নল প্রভৃতিতে খোদাই করা ছিল বাঘের মূর্তি। তার সৈনিকদের পোশাকও ছিল হলুদ কালোয় ডোরা কাটা। টিপু সুলতানের সোনার সিংহাসনের আকৃতিও ছিল দাঁড়ানো বাঘের মূর্তি। সিংহাসনের ওপরে ছিল সোনার তৈরি 10টি বাঘের মাথা। রাজপ্রাসাদেও তিনি বাঘ পুষতেন। যে রুমাল ব্যবহার করতেন সেটাও ছিল হলুদ কালো ডোরা কাটা। দ্বিতীয় মহীশূরের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি হেক্টর মুনরোর হাতে হায়দার আলী ও টিপু সুলতান পরাজিত হন। বদলা নেওয়ার স্পৃহা ছিল টিপুর মনে। হঠাৎ খবর পেলেন বাংলার সাগর দ্বীপে বাঘ শিকারে গিয়ে মুনরোর পুত্র বাঘের শিকার হয়েছেন। টিপু আনন্দে এক ফরাসি কারিগরকে দিয়ে 4 ফুট লম্বা বাঘের মূর্তি বানিয়ে নিলেন। বাঘ যেন লাল কোট ও নীল ব্রিচেস ও বুট পরা কোনো ইংরেজের টুটি চিপে ধরেছে। কলের পুতুলের এমনই কারিগরি ছিল, হাতল ঘোরালেই দেখা যেত সাহেবের বাঁ হাত উঠছে নাপছে, যন্ত্রণায় ছটফট করছে। বাঘের পেটে ফিট করা অর্গান বাজত, মনে হতো বাঘের গর্জন। 1799-তে টিপু পরাস্ত হলে এই পুতুলটি ব্রিটিশ শাসকেরা ইংল্যান্ডের জাদুঘরে নিয়ে যায়। বাংলার পালে বাঘ পড়েছে এও এক প্রাচীন প্রবাদ, আগেই বলেছি। কিছুদিন আগে, অর্থাৎ 2018-র শুরুর কথা বলছি, সেই সময় একটি বাঘ জঙ্গলে খাদ্যের অভাবে লোকালয়ে হানা দিয়েছিল পুরুলিয়ায়। প্রশাসনের ব্যর্থতায় খাঁচা পেতেও সে বাঘ ধরা যায়নি। বাঘ আতঙ্কে স্থানীয় মানুষ হয়ে উঠেছিলেন অস্থির। অযোধ্যা পাহাড়ে শিকারে গিয়ে বাঘটি দেখা যায়। শিকারীর দল ঘিরে ধরে বাঘটিকে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীকালে অবশ্য বাঘ শিকারের দায়ে কয়েকজন গ্রেপ্তারও হন আদিবাসী। তারপর আর কোনো খবর ছিল না। মাঝে পেটে গেছে বেশ কিছুটা সময়। ওই 2018-র আগস্ট মাস আবার সংবাদের শিরোনামে উঠে এলো বাঘ। ঝাড়গ্রাম লালগড় এলাকার কয়েকটি গরুকে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। ঝাড়গ্রাম এলাকার লালগড় থানার অন্তর্গত বাঁধগোড়া গ্রামের গরু বাছুরগুলিও রোজকার মতো জঙ্গলে চড়ছিল। সন্ধেবেলা একটা বাছুর প্রচণ্ড চিৎকার করতে করতে গ্রামে ফেরে। বাছুরের গায়ে দেখা যায় অসংখ্য ক্ষতচিহ্ন। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পাশাপাশি লালগড়ের আমলিয়া, আমডাঙ্গা, আজনাগুলি, বীরকার, পডিয়া সহ বিভিন্ন গ্রামে।
যদিও বন দপ্তর বলেছে বাছুরটির আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে বাঘ নয়, সম্ভবত শেয়াল বা হায়না জাতীয় কোনো প্রাণীর আক্রমণ হবে। কিন্তু গ্রামবাসীরা তো মানতে রাজি নয়। 2025 নতুন বছরের প্রথম সপ্তাহে কিন্তু সুন্দরবনে একজন বাঘের পেটে গেছেন। এখানকার মানুষরা মাছ, চিংড়ি পোনা, কাঁকড়া ধরতে যান। অনেকেই সুন্দরবনের গহনে চলে যান জীবিকার প্রয়োজনে, মধু সংগ্রহের জন্য। মধু সংগ্রহকারীরা যখন বাঘের নাগালের মধ্যে আসে, বাঘ তখন পেছন থেকে আক্রমণ করে। যদিও মধু শিকারীরা বাঘকে ধোঁকা দিতে মাথার পেছনে মুখের একটা মুখোশ লাগিয়ে রাখে। শান্তিপূর্ণ নিস্তব্ধ এলাকায় মৌমাছিরা চাক বাঁধে, যা গভীর জঙ্গল, আর সেখানেই থাকে বাঘ। সুতরাং মধু আরোহণে পেটের দায়ে বেআইনিভাবে মানুষ গভীর জঙ্গলে বাঘের ডেরায় পা রাখে। ধরা পড়লে জেল, জরিমানা। আর মধু সংগ্রহের মশাল তৈরিতে হেতাল পাতার সংগ্রহে গিয়েও মধু শিকারীরা বাঘের পেটে যায়। কবি বিহারীলাল চক্রবর্তী কবেই বলে গেছেন, আর কারে করি ভয়, ব্যাঘ্র সর্পে তত নয়, মানুষ জন্তুরে যত ভয়। ব্যাঘ্র বিলুপ্তির কিছুটা কারণ পরিবেশ হলেও বাকিটার দায় কিন্তু মানুষেরই। কোথাও অজ্ঞানতা, কোথাও অপরাধ প্রবণতা। যুগ যুগ ধরে আমরা খুন করে চলেছি হাজার হাজার বাঘ বিশ্বজুড়ে। অপরাধ তাদের দুটি, এক না বলে কয়ে নদী পেরিয়ে মানব জমিনে পদার্পণ, বিনা পাসপোর্ট ভিসায় বনের অসভ্য প্রাণীর সভ্য সমাজে পা রাখা যে গর্হিত অপরাধ, আর সে অপরাধের শাস্তি যে মৃত্যুদণ্ড, বেচারি বাঘ তো তা জানে না। সে তো আসে পাপি পেট কা সওয়ালকে লিয়ে। মানুষ জঙ্গল কেটে সাফ করছে, শুয়োর হরিণের খাদ্যাভাব বাড়ছে, প্রজননে ব্যাঘাত ঘটছে, আর কমছে সংখ্যা। বাঘের হচ্ছে খাদ্যাভাব, না হলে বাঘের কি দায় পড়েছে নরখাদকের কলঙ্ক মাথায় নিয়ে লোকালয়ে চৌর্য ব্যক্তির কারণে চলে আসা? বাঘের দ্বিতীয় অপরাধ সে নিজে, তার নধর দেহ, যা মানুষের জিভে জল এনে দেয়। বাঘ শিকারীদের কাছে একটা বাঘ মারা মানে জ্যাকপট পাওয়া। সংবাদ সূত্র বলছে 1995 থেকে 2005 পর্যন্ত এই ভারতেই বাঘ শিকার হয়েছিল প্রায় 1500। একটি বাঘের মৃতদেহের দাম 50 লক্ষ টাকা। মাথা থেকে লেজ সবই চড়া দামে বিকোয়। চীনে দাঁতের চিকিৎসায় বাঘের গোফের চাহিদা প্রচুর। অলসতা ও ব্রণের জন্য মাথার খুলি, ইচ্ছাশক্তির জন্য রক্ত, মানসিক অসুখে ও গৃহসজ্জায় চামড়া, কুকুরের কামড়ের অর্শে বা শিশুদের অসুখে বাঘের চর্বি, তর্কা ও মৃগী রোগে বাঘের পিত্ত, পুরুষ বাঘের অন্ডকোষ লাগে যৌন শক্তি বাড়াতে, চামড়া সংক্রান্ত অসুখের লেজ। বিজ্ঞানে অবশ্য এসবের সমর্থন নেই, সবই কুসংস্কার। অরণ্য ও বিলুপ্তপ্রায় প্রাণী সম্পর্কে একটা বই লিখেছেন প্রাণীবিদ্যার প্রাক্তন অধ্যাপক ও প্রাক্তন রাজ্য সরকারের এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রামের প্রাক্তন ডিরেক্টর কোঅর্ডিনেটর সুধীন সেনগুপ্ত। তিনি তার বইতে লিখেছেন, 1947 সালে দেশ স্বাধীন হলো, ভারতবাসী স্বাধীনতা পেল, আর অরণ্য নির্মূল করার জন্য কাজ শুরু করে দিল। আরম্ভ হলো কে কত বাঘ হত্যা করবে তার প্রতিযোগিতা। আবার ওই সময় দলে দলে বিদেশি আসে ভারত দর্শনে, শুধু বাঘ হত্যার জন্য। আমাদের কি আনন্দ, আমাদের প্রভুরা এসেছেন বাঘ মারতে, আমরাও মারব। দেশীয় কালো চামড়ার আমলারা দেখলো ঢালাও বিদেশি মুদ্রা আসছে, কাজেই বিদেশিদের ঢালাও অনুমতি দিল বাঘ মারার। সরকারি তথ্য বলছে 2024 পর্যন্ত প্রাকৃতিক কারণ এবং শিকার সহ অন্যান্য কারণে গত 5 বছরে ভারতে মোট 628টি বাঘ মারা গেছে। এদিকে এই সময়ের মধ্যে বাঘের আক্রমণে 349 জন নিহত হয়েছে। শুধুমাত্র মহারাষ্ট্রেই নিহত হয়েছেন 200 জন মানুষ। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি অনুসারে 2019 সালে 96টি, 2020 সালে 106টি, 2021 সালে 127টি, 2022 সালে 121টি এবং 2023 সালে 178টি বাঘ মারা গেছে। 2023 সালে বাঘের মৃত্যুর সংখ্যাও 2012 সালের পর থেকে সর্বোচ্চ। এই তথ্যই কিন্তু প্রকাশিত হয়েছে সরকারি নথিতে। স্কটল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামের গবেষকরা বলেছেন, ভারতবর্ষের বাঘের দর চোরা শিকারীদের কাছে সবচেয়ে বেশি। সুতরাং ভারতকে আরও বেশি সতর্ক থাকতে হবে। চোরা শিকারীদের দৌরাত্ম্য ছাড়াও পরিবেশ দূষণের কারণেও বাঘ আজ সংকটে।
পরিবেশ দূষণের কারণে বনাঞ্চলের পরিধি কমছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষিত ছাই ও ধোঁয়াও অন্যতম কারণ। কলকাতার দক্ষিণ পূর্বে অনেক ছোট ছোট নদী ও ম্যানগ্রোভ পরিবেষ্টিত সুন্দরবন অঞ্চল পৃথিবীর অন্যতম বৃহত্তম বন্যপ্রাণীর বাসস্থান হলেও সমুদ্রের জলস্তর বেড়ে 50টি দ্বীপ প্রায় ডুবে গেছে। ফলে জলবায়ুর উপর যে প্রভাব, তাতে বাঘেদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। বাঘ নিয়ে যারা গবেষণা করেন তাদের বক্তব্য, দুটি পূর্ণবয়স্ক বাঘ ও বাঘিনীর স্বাধীনভাবে চলাফেরার জন্য 20 থেকে 25 কিলোমিটার জায়গা দরকার। সেখানে অন্য কারো উপস্থিতি তাদের নাপসন্দ। সুন্দরবনের বনাঞ্চল কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, বাঘ যেন নদী সাঁতরে লোকালয়ে চলে না আসে। কিন্তু অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বাংলার বাঘ বেশ চালাক হয়ে গেছে। লোহার জাল টপকে, নোনা জল খেয়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে নদী পেরিয়ে যাওয়াটা ওদের কাছে জল ভাত। সেই আর্য অনার্য যুগের আমল থেকেই সাদা চামড়ার কিন্তু একটা আলাদা কদর আছে, যার জন্য চিড়িয়াখানায় সাদা বাঘ দেখতে আলাদা ভিড় হয়। একসময় কলকাতার চিড়িয়াখানায় ছিল দুটি সাদা বাঘ, হিমাদ্রি ও নীলাদ্রি। প্রথম দিকে জীববিজ্ঞানীরা বলেছিলেন সাদা বাঘ আসলে একটি রোগের কারণ, বৈজ্ঞানিক পরিভাষায় যাকে বলে অ্যালবিনো, অর্থাৎ মেলানিন নামক পিটামেন্ট রঞ্জকের অভাবেই দেহের চামড়া, চুল, চোখ সাদা হয়, বাংলায় যাকে বলে শ্বেতি। কিন্তু সাদা বাঘের চোখ নীলচে ও বাদামি হওয়ায় জীববিজ্ঞানীরা মত পাল্টান, বললেন সাদা বাঘ আসলে জিনগত রসায়ন, পরিবেশগত কারণেই হলুদ বাঘ সাদা হয়েছে। ভারতেও যে অতীতে সাদা বাঘ মিলত তার হদিশ রয়েছে আবুল ফজলের আকবর নামাতে। কলকাতার নীলাদ্রি আর হিমাদ্রির বাবা ছিল সাদা চামড়ার মোহন, মা মালিনী হলুদ চামড়ার। এই অসম বিয়ে দিয়েছিলেন মধ্যপ্রদেশের গোবিন্দগড়ের মহারাজা। 1958-তে মোহন বাবা হয়েছিল, 4টি সন্তান। মোহন থেকে যায় গোবিন্দগড়ে, 2টি সন্তান যায় দিল্লিতে, আর বাকি 2টিকে কিনে নেয় 94,000 টাকা দিয়ে কলকাতার চিড়িয়াখানা। সাদা বাঘ অর্থাৎ প্যান্থেরা টাইগ্রিস আজ আর দেখা যায় না। একসময় বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে মিলত। বাঘের কুলিন প্রজাতির ইংরেজি নাম ক্যার্নিভোরান, বৈজ্ঞানিক নাম প্যান্থারেগি টাইগ্রিস। রয়্যাল বেঙ্গল টাইগার নামে কোনো প্রজাতি নেই। আদি নিবাস সাইবেরিয়া। ওজন গড়ে 280 কেজি। দেহের ডোরাকাটা দাগ প্রত্যেকের আলাদা। স্বাভাবিক খাদ্য হরিণ, শুয়োর, কাঠবিড়ালি, গন্ডার শাবক। না জুটলে গোসাপ এবং কুমির শাবক। আর সুন্দরবনে খাদ্যের অভাবে বাঘ তো এখন কাঁকড়া ও মাছও খাচ্ছে, এমনকি নদীর লবণাক্ত জলও পান করছে। একবার যদি কোনো খাদ্য জোটে তাহলে বাঘ প্রায় 30 কেজি মাংস খেয়ে নিতে পারে। চোরা শিকারীরা বাঘ মারতে ফ ট্র্যাপ নামে এক আধুনিক যন্ত্র ব্যবহার করছে। যে মুহূর্তে বাঘ ওই ফাঁদে পা দেয়, তখন ওই চোয়ালের মতো দুটি মুখের ফাঁদে বাঘের পা ও শরীরের অংশ চেপে বসে যায়। যন্ত্রণায় কাতর বাঘ মুক্তি পেতে ছটফট করে, ফলে ভেঙে যায় দেহের হাড়, দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়, প্রচুর রক্তক্ষরণে বাঘ মারা যায়। যন্ত্রণায় অনেক সময় নিজের পা চিবোতে শুরু করে। নিস্তেজ বা মরে গেলে জালবন্দি করা হয় বাঘকে। বাঘ সাধারণত খাদ্যের অভাবে মানুষকে আক্রমণ করে সকাল 7টা থেকে 9টার মধ্যে, বিকেল 3টে থেকে 4টে, আর রাত 11টা থেকে 12টার মধ্যে। খাদ্যের অভাবে বাঘ সাপও খাচ্ছে। পুরুষ বাঘ নিজের পরিধি চিহ্নিত করে এবং বাঘিনীকে আকর্ষণ করার জন্য গাছ বা মাটিতে মূত্র ছড়িয়ে নখ আঁচড়ে লক্ষণ রেখা টেনে রাখে। প্রত্যেক বাঘের হরমোন ঘটিত কারণে মূত্রের গন্ধ আলাদা আলাদা, সুতরাং কোনো বাঘ অন্য বাঘের এলাকায় ঢোকে না। আর বাঘের স্বয়ম্বর সভা বসে গভীর অরণ্যে। বাঘ গর্জন করে তার পৌরসত্বের পরিচয় দেয়। বাঘিনী বাঘের ডাকে কাছে আসে। যে বাঘের ডাক যত পৌরসচিত, বাঘিনী তার প্রতি বেশি আকর্ষিত হয়। পরস্পর পরস্পরকে সুখে দেখে, পছন্দ হলে সহবাস, আর না হলে হয়তো লুডু খেলে। বাঘ কিন্তু একাই থাকে, দাম্পত্য জীবনের দায় নেয় না, সহবাসের পর পালিয়ে যায়। বাঘিনী কিন্তু মাতৃত্বের দায়ে সন্তানদের 2 বছর কাছে রেখে খাওয়ায়, শিকার ধরা শেখায়। সন্তান স্বাবলম্বী হলে মাকে ছেড়ে চলে যায়।
মায়ের অপত্য স্নেহ সন্তান বিচ্ছেদের পর বাঘিনীর চোখের জলকে নোনতা করে কিনা সেটা অবশ্য জানা নেই। বাঘ নিয়ে এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক দেবেন, মন্তব্য করবেন, অন্যকে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে।